স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধ্যশিলের সাথে আছে আমি শামীম জাহিদ। আসছে বাজেটে পোল্ট্রি খাতে করমুক্ত সুবিধা চান উদ্যোক্তারা। 2015-16 অর্থ বছরের থেকে এই খাতে করের আওতায় আসায় কাঙ্ক্ষিত বিনিয়োগ বাড়েনি বলে অভিমত দিচ্ছেন বিশেষজ্ঞরা। এছাড়া এবং এই সময় যদি কর আরোপ না হতো তাহলে ভবিষ্যতে এর নেতিবাচক প্রভাবটা এতটা পড়তো না। আজ আমরা আলোচনা করতে চাই বাজেটে পোল্ট্রি খাত নিয়ে। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি মশিউর রহমান এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর নীতিশ দেবনাথ। তবে আলোচনা শুরু করার আগে দেখে নেব একটি প্রতিবেদন। 80-র দশকে পোল্ট্রি খাতে বিনিয়োগ ছিল মাত্র 1,500 কোটি টাকা। বর্তমানে তা প্রায় 30,000 কোটিতে দাঁড়িয়েছে। এই শিল্প এখন অনেকটাই স্বনির্ভর। 60 লাখ লোকের কর্মসংস্থানের পাশাপাশি আমিষেরও অন্যতম যোগানদাতা এ খাত। পোল্ট্রি খাদ্যের বেশিরভাগ কাঁচামাল আমদানি নির্ভর। গেল অর্থবছরে সয়াবিন আমদানিতে 10% এবং ভুট্টায় 5% শুল্ক আরোপ করে এনবিআর। ব্যবসায়ীরা বলছেন এতে 1 কেজি মুরগির উৎপাদন খরচ বেড়েছে প্রায় 60 টাকা, ডিমের উৎপাদন খরচ বেড়েছে 70 পয়সা। শুল্ক তুলে না নিলে বিনিয়োগ কমার পাশাপাশি ডিম ও মুরগির দাম বাড়ার আশঙ্কা ব্যবসায়ীদের। অন্যান্য উপকরণের দাম বেড়ে গেল গত 1-1.5 বছর যাবৎ। বিকজ অফ ভুট্টার মধ্যে এআইটি ঢুকিয়ে দেওয়া হয়েছে, সোয়াবিনের মধ্যে 10% ট্যাক্স ঢুকিয়ে দেওয়া হয়েছে। তা আমরা মনে করি যে এগুলোর কারণে কিন্তু আমাদের খাদ্যের দামটা বেড়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অনুযায়ী 2030 সালে সবার জন্য পুষ্টি নিশ্চিত করতে সহায়তা দিতে হবে ক্ষুদ্র উদ্যোক্তাদের। পোল্ট্রি খাতের জন্য একেবারে সকল পর্যায়ে সমভাবে সুবিধা দেয়া বা বাজেটারি সাপোর্ট দেবার মতো হয়তো পরিস্থিতি নেই, কিন্তু তার মধ্যেও যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সামগ্রিকভাবে দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে ডিম বা মাংস পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ক্ষুদ্র খামারিদের যে একটা বড় ভূমিকা রয়েছে, সুতরাং তাদের ক্ষুদ্র খামারিদের বিষয়গুলো সরকার বাজেটে বিশেষভাবে বিবেচনায় নিতে পারে বলে আমাদের মনে হয়। বর্তমানে জিডিপিতে পোল্ট্রি খাতের অবদান 2.4%। সপ্তাহে গড়ে উৎপাদন হয় 2.25 কোটি ডিম এবং 1850 মেট্রিক টন মুরগির মাংস। আব্দুল্লাহ মামুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফিরছি আমরা আলোচনায়। যারা মশিউর রহমান এবং ডক্টর নীতিশ দেবনাথ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? জি ভালো, ধন্যবাদ। যারা মশিউর রহমান, আমরা শুরুতেই বলছিলাম যে 2015-16 সালে প্রথমবারের মতো এই পোল্ট্রি খাত করের আওতায় আসে। এর আগে ছিল কর অবকাশ মুক্ত সুবিধা ছিল এবং সে সময় বলা হয়েছে 2018 সাল পর্যন্ত পাবে, কিন্তু হঠাৎ করেই সেবার এই কর আরোপ করা হয় এবং এর ফলে কাঙ্ক্ষিত যে বিনিয়োগ সেটা ক্ষেত্রে আসেনি। এটা আসলে কীভাবে হলো এবং এর ফলে যে কাঙ্ক্ষিত বিনিয়োগ হলো না, কতটা ক্ষতিগ্রস্ত হলো এই শিল্প? দেশের জনসংখ্যার কিন্তু আপনার প্রতি বছরই তাদের লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে। জি, মানুষের শিক্ষার হার বাড়ছে, যার জন্য প্রোটিনের চাহিদাটা মানুষ বুঝতে পারছে, যার জন্য কিন্তু তার লাইফস্টাইলের মধ্যে ডিম আর মাংসটা নিয়ে নিচ্ছে। কারণ অন্যান্য মাংসের তুলনায় যেহেতু মুরগির মাংস সস্তা এবং ডিমটা যেহেতু ফুল কমপ্লিট একটা প্রোটিন সোর্স, এই যে খাদ্য অভ্যাসের পরিবর্তনে ডিমের চাহিদা, মুরগির মাংসের চাহিদা যেহেতু বাড়ছে, সেই চাহিদার জন্য কিন্তু আমাদের সমানতারে প্রোডাকশনটা বাড়াতে হবে। কিন্তু যদি এই সেক্টরে যদি থ্রাস্ট সেক্টর, যেহেতু একটু ঝুঁকিপূর্ণ সেক্টর, সাধারণত লোকজন আসতে চায় না, সেই আসার জন্য কিন্তু এই জিনিসটা করা হয়েছিল যে কর অবকাশ রাখলে মানুষ আসবে। যদিও সে ঝুঁকি পায়, সেই ঝুঁকিটা সে আরেক দিকে কম্প্রোমাইজ করবে, তাকে ট্যাক্স আওতার বাইরে হলো। তো যখনই এটা হলো না, তখন কিন্তু মানুষ যে হারে আসা দরকার, এক হলো যা ছিল তা থাকতে হবে, কিন্তু দৈনন্দিন যে কনজামশন বাড়ছে সেটাকে দেওয়ার জন্য তাল মিলিয়ে প্রোডাকশন বাড়তে হবে। সেই তালটা যদি না রাখতে পারি, আমরা যারা 15 সালে ফার্ম করেছে, 15 সাল পর্যন্ত ছিল, তাদের দূরত্ব হয়তো 17 সাল পর্যন্ত আছে, কিন্তু তারপরে যদি ফার্ম না করে, এটা রেজাল্ট কিন্তু বুঝবো আমি 17-18 সালে। এখন অলরেডি আমরা বোঝা শুরু করেছি, যার মধ্যে দেখবেন এখন মাঝে মাঝে দেখা যায় খুব আপ ডাউন হচ্ছে। বাচ্চার দাম অনেক বেশি, আমি বলছি বাচ্চার থেকেই শুরু হবে, পরে আসবে মাংস এবং ডিমে। আগামী বছর এটা এফেক্ট আসবে মাংস এবং ডিমে, ডিমান্ড সাপ্লাইটা যখন কমে যাবে। তো কাজে এইটা কিন্তু লং টার্ম একটা ভিশন, এবং এটা আপনি 18 বলছেন, আসলে 18 না 19 ছিল, 19 সাল পর্যন্ত ছিল। যদি 19 সাল পর্যন্ত থাকতো, আমরা 19 সাল না, আমরা বলি 25 সাল পর্যন্ত থাকা উচিত। কারণ আমরাও একটা চ্যালেঞ্জ নিয়েছি, আমরা দেখেছি অনুসন্ধান করে যে
21 সাল পর্যন্ত এখন যা আমরা প্রোডাকশন, এখন যা আমরা ডিম খাই এখন প্রায় 55টা পার পার্সন পার ইয়ার, মাংস, মুরগির মাংস খাই প্রায় 4.5 কেজি। আমরা দেখেছি যে মানুষের যা লাগে মোটামুটি লাগে প্রায় 125টা হইতে হয়, 125টা না হয় আমরা 100টা ক্রস করতে পারবো 21 সালে। Absolutely. আমরা মাংস ক্রস করতে পারবো 8.5 কেজি, এবং ওই জায়গাটায় আসার জন্য 21-22 সাল পর্যন্ত যদি হয়, সেজন্য আমি বলি 25 সাল পর্যন্ত যদি দেওয়া হতো তাহলে কিন্তু দেশের চাহিদার সাথে প্রোডাকশনটা মিল রাখতে পারতো। ধন্যবাদ। কাজে এটা কেন ওনারা কোন বুদ্ধিতে হঠাৎ করে বন্ধ করে দিলেন, এটা অ্যানাউন্সমেন্ট হয়েছিল বাজেটে, কিন্তু তারপরে ওটা দেওয়া হয়নি। ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো। ডক্টর দেবনাথ, আপনার কাছে জানতে আছে যে বাংলাদেশের পুষ্টি নিশ্চয়তা, যদি সিকিউরিটির কথা বলি, নিরাপত্তার কথা বলি, মুরগি একটা বড় ভূমিকা রাখে। কারণ আমরা সবসময় বলে থাকি যে মুরগি প্রোডাকশনের জন্য খুব বেশি বড় জায়গা লাগে না, বেশি ইনভেস্টমেন্ট প্রয়োজন হয়, এবং সবচেয়ে বড় কথা যে এক্ষেত্রে ছড়িয়ে আছে সারা বাংলাদেশে প্রায় বলা হয় 1 লক্ষ খামারি, আমি যে প্লাস মাইনাস বলি, অ্যাভারেজে বলি, তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটি শিল্প। বাংলাদেশের টোটাল পুষ্টি নিশ্চয়তা দিতে হলে এই পোলট্রি শিল্পটা কেমন ভূমিকা রাখছে আসলে, বা কি রাখা উচিত কেমন? ধন্যবাদ আপনাকে। আমি একটা জিনিস প্রথমে বলে নিই যে আমাদের যে বর্তমান পোলট্রি শিল্পটা, এর কিন্তু 2টা বৈশিষ্ট্য। একটা বৈশিষ্ট্য হলো যেটা আপনি বলছেন যে আমাদের একটা বিপুল সংখ্যক ক্ষুদ্র কামারি কিন্তু এটার সাথে জড়িত, এবং এরা হলো আপনার ধরেন শিক্ষিত, অর্ধশিক্ষিত, যুবক, নারী, এবং আমাদের গ্রাম অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষগুলো। আর একটা গ্রুপ হলো যেটা আমাদের যে মশিউর রহমান সাহেব, যারা একটা বিগ ইন্ডাস্ট্রি, একটা বিগ ইনভেস্টমেন্ট, লার্জ স্কেল আছে। এবং আমরা কিন্তু লার্জ স্কেলটা ছোটদের জন্যই করছি। হ্যাঁ, আমরা ওতপ্রোতভাবে জড়িত। এটা কিন্তু এরা কিন্তু খুব ইন্টারলিঙ্ক, একে অপরের উপর নির্ভরশীল। একদম। বাচ্চা তৈরি করে ওনারা, এবং বাচ্চা বিক্রি করে ক্ষুদ্র কামারিরা এটা নিয়ে। এই যে প্রশ্নটা আসছে এই কারণে যে আমরা যদি পুষ্টির যে আমাদের চাহিদা, এইটা যদি আমাদের বর্তমান সরকারের কিন্তু স্বাস্থ্য খাতে জনস্বাস্থ্যে একটা বড় ধরনের সমস্যা হলো পুষ্টিহীনতা। অন্য ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সাফল্য এনেছি, কিন্তু পুষ্টিহীনতায় কিন্তু এখন পর্যন্ত জাতীয়ভাবে কিন্তু আমরা পিছনে আছি। এটাকে যদি ওভারকাম করতে হয়, ওয়ান অফ দি ইজিয়েস্ট ওয়ে হলো পোলট্রি ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করা। আপনি যদি একটা মরিচ করেন, সে ফর এক্সাম্পল, তাও 2 মাস প্রয়োজন পড়ে। আর মশিউর রহমান সাহেব একটা মুরগি যদি ব্রয়লার মুরগি যদি হয়, 1 মাস পরে সেটা কিন্তু কনজিউমারের কাছে নিয়ে যেতে পারবে। প্রতিদিন আপনি ডিম পাবেন। এই ধরনের ফসল কিন্তু আমাদের সচরাচর নাই। সুতরাং খাত হিসাবে এটা কিন্তু একটা সুন্দর খাত। উপরন্তু যেটা আমরা বললাম যে আমাদের গ্রামীণ অর্থনীতিতে যদি আমরা প্রাণ আনতে চাই, পরিবর্তন আনতে চাই, তাহলে এই ক্ষেত্রে সবচেয়ে প্রয়োজন কোনটা? প্রয়োজন হলো 3টা জিনিস। একটা হলো সরকারের প্রণোদনা এখানে অব্যাহত রাখতে হবে, এবং সেটা একটা নির্দিষ্ট সময় ধরে করতে হবে। দ্বিতীয়ত একটা জিনিস আমি মনে করি যে বড় কামারি এবং ক্ষুদ্র কামারি এবং সরকার, তাদের 3 জনের একটা যৌথ উদ্যোগ তাদের এখানে করতে হবে, যে তাদের যে অভিষ্ট লক্ষ্য সেটা অর্জন করা। তৃতীয়ত হলো যে সেবা খাত, আমাদের যে সরকারের সেবা খাত, এটাকে আরো শক্তিশালী করতে হবে। তাহলে পরে যে মশিউর ভাই যেটা বলছেন যে আমরা যদি 21 সালের মধ্যে মধ্যমায়ের দেশ আমরা হইতে চাই, হওয়ার মানেটা কি? যে আপনাকে কিন্তু একটা পুষ্টি নিশ্চয়তাও সেখানে আনতে হবে, এবং সেটা কিন্তু এই ক্ষেত্রে পোলট্রি ইন্ডাস্ট্রি একটা বড় ধরনের অবদান রাখতে। ধন্যবাদ ডক্টর দেবনাথ। আমরা নিব একটি বিরতি। আমরা নিচ্ছি একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন, ফিরছি শীঘ্রই। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যশিলা। আজ আমরা আলোচনা করছি বাজেটে পোলট্রি খাত নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন সভাপতি মশিউর রহমান এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর নীতিশ দেবনাথ। ডক্টর দেবনাথ এবং জনাব রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। জনাব রহমান, আমরা যেহেতু আলোচনা করছি বাজেটের, সামনে বাজেট আসছে, এবং এই বাজেট উপলক্ষে বেশ কিছু দাবি আপনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে করছেন। তার মধ্যে একটি হচ্ছে যে পোলট্রির জন্য যে খাদ্যের যে উপকরণ, সেটার আমদানিতে যে অগ্রিম আয়কর নেওয়া হচ্ছে, সেটা প্রত্যাহারে আবেদন করছেন, আপনারা আবেদন জানাচ্ছেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমদানিকৃত পণ্যের উপর যে এইচএস কোডে একটা জটিলতা প্রায় দেখা, অনেক জটিলতা এটা, এবং কাঁচামাল আমদানির ক্ষেত্রেও যেটা হয় যে এখানে পরোক্ষ কর প্রত্যাহারও আবেদন জানাচ্ছে। এই বিষয়গুলো আসলে কতটা জরুরি আপনাদের এইটা, এবং কাঁচামাল আমদানির ক্ষেত্রেও যেটা হয় যে এখানে পরোক্ষ কর প্রত্যাহারও আবেদন জানাচ্ছে। এই বিষয়গুলো আসলে কতটা জরুরি আপনাদের এই ইন্ডাস্ট্রির জন্য? এখন তার আগে আমি অল্প একটু সময় নেব, নীতিশদার এখান থেকে যোগ দিতে চাই, একটু সাপ্লিমেন্ট করতে চাই যে আমাদের যে প্রোটিনের যোগান, যদি আমরা আমাদের স্বাস্থ্যকে সঠিক না রাখি, তাহলে কিন্তু জাতির মেরুদণ্ড ভেঙে যাবে।
তো আমাদের প্রতি কিন্তু খরচ, ওষুধের খরচ আরো বেড়ে যাবে। ওষুধ শিল্পের জন্য খুব ভালো নিউজ হতে পারে, বাট যদি আমাদের নিজেদের শরীরের গঠন ঠিক রাখতে চাই, আমার প্রোটিনের চাহিদা যদি আমি দেই, তাহলে কিন্তু পোলট্রি সেক্টরের অবদান আমি মানে 100বার বলবো যে এইটাই একমাত্র সস্তা প্রোটিন, ডিম এবং মুরগির মাংস। আর যদি আমরা আমাদের প্রয়োজনীয় যতটুকু ডিম এবং মাংস খাওয়া দরকার তা না খাই, তাহলে কিন্তু আমার পরে গিয়ে অন্য রোগবালাই হবে এবং তখন ওষুধের প্রয়োজন হয়ে যাবে বেশি। সো এটা জাস্ট আমার একটা অবজারভেশন। ভীষণ ভালো অবজারভেশন। আর মানে অনেকটা টোবাকো ইন্ডাস্ট্রির মতো বলা হয় যে এখান থেকে অনেক অনেক ট্যাক্স পাওয়া যায়, কিন্তু আবার যদি এই যে ট্যাক্স পাওয়া যায় সেটা শিক্ষা মানে স্বাস্থ্য খাতে কতটা খরচ হচ্ছে সেটা যদি চিন্তা করা যায়, সেই হিসাবে চিন্তা করা যায়। ঠিক এটা এরকমই ব্যাপার। সেটাই আমার মনে হয় তার চেয়েও ভয়ানক হবে, ভয়ঙ্কর হবে যদি অনেক ওষুধ খাই। আর আমরা ওষুধ তো খাওয়ার সময় চিন্তা করে খাই না, কে যারা দিচ্ছে এবং যারা খাচ্ছি। রাইট। এখন আমি এসে আমাদের ট্যাক্সের খাতে, আমার প্রোডাক্টের দাম যদি আমি কমাতে চাই, আমার খরচ কমাইতে হবে। আমার খরচটা যদি বেড়ে যায় তাহলে আমার খরচ বেড়ে গেল। ঠিক এমনি ভাবে আমার হঠাৎ যখন আমার 1 কেজি খাদ্য বানাতে আমার 55 কেজি 55% ভুট্টাই দিতে হয়, তার মানে ভুট্টার একটা বিরাট অংশ। এবং 1 কেজি মাংস বানাতে 70 থেকে 75 অংশ লাগে খাদ্যের মধ্যে, প্রধান ইনগ্রেডিয়েন্ট প্রধান বলতে পারি। হ্যাঁ, তো এই ভুট্টা যদি 55% হয় এবং তার যদি আপনার 5% এআইটি দিয়ে দেন, এটা তো এআইটি আমাদের র মেটেরিয়ালস উপর হতে পারে না। যে খাতটাকে আপনি সাহায্য করবেন বলছেন, কিন্তু আবার হঠাৎ করে না জানি এআইটি ঢুকাই দিলেন। ঠিক তেমনিভাবে হঠাৎ করে আপনার ইম্পোর্ট ডিউটি ঢুকাই দিলেন সোয়াবিনের উপরে, যে সোয়াবিন আমার 30 থেকে 35% লাগে আমার ইনগ্রেডিয়েন্টের মধ্যে। এই দুইটা কিন্তু আমাকে বিরাটভাবে একটা ধাক্কা দিচ্ছে। তারপরে উপরে আরো জটিলতা হচ্ছে যে আপনি যখন খাদ্যটা আনবেন, বা ইভেন কি আমি শুনেছি আমার এক ভ্যাকসিন কোম্পানির কাছ থেকে, উনি ভ্যাকসিন নিয়ে এসছেন, ভ্যাকসিনটা প্যাকিং করা হয়েছে, প্যাকিংটা এইচএস কোড ধরে ওইটার উপরে ডিউটি ঢুকাচ্ছে। একটা ভ্যাকসিন আনতে হবে ঠান্ডা কুল বক্সে, এখন একটা বড় কুল বক্স এটা আসছে, 2টা কুল বক্স আসছে। কুল বক্স ছাড়া তো ভ্যাকসিন আসতে পারে না, আনা যাবে না। এখন সে বলে এটারও ডিউটি দিতে হবে। সো এখন আমরা দেখছি কাস্টমসে বিভিন্ন নতুন নতুন লোক আসতেছেন এবং ওনাদের ইচ্ছা মতন এইচএস কোড বসাচ্ছেন। ঠিক তেমনিভাবে আমাদের অন্যান্য প্রচুর র মেটেরিয়ালস আছে, ওনারা বলছেন এটার বিকল্প ইউজ আছে, সেজন্য ওই বিকল্প ইউজে যে এইচএস কোড সেগুলো ঢুকিয়ে দিয়ে এটা জটিল একটা সিচুয়েশন করছে। কিন্তু আমাদের জানা মতে আমরা যেগুলো আনি আমাদের খাত ছাড়া অন্য খাতে লাগে না। আর যদিও লাগে, আমাদের প্রতিটা ইনগ্রিডিয়েন্ট আমাদের মন্ত্রণালয়ের থেকে আমাদের ফার্মের ক্যাপাসিটি অনুযায়ী ওনারা পারমিশন দেন। আচ্ছা, অন্য কোনো সেক্টরে কিন্তু এই জিনিসটা নাই, যেহেতু এই সেক্টরটা সম্ভবত এই ওষুধ অন্য কোথাও কাজে ব্যবহৃত হবেও না। যেহেতু এটা অ্যানিম্যাল এর জন্য, মুরগির জন্য, গরুর জন্য, ফিশের জন্য, এই 3টা সেক্টরের জন্য যে যাই ইম্পোর্ট করি না কেন, ফাইলটা আমাদের মন্ত্রণালয়ে দিতে হয়। এই জন্য কিন্তু আমাদের প্রিপারেশন শুরু করে 3 মাস আগে। ওইখানে দেই, ওনারা মিটিং করে আমাদেরকে অ্যাপ্রুভাল দেয়, এইটাই আমরা ইম্পোর্ট করতে পারি। এই আইনটা সরকার দেওয়ার পরে, এই আইন আমরা পালন করে ওপেন করছি এলসি, মালটা চিটাগাং আসার পরে ওনারা এটা এইচএস কোড সরিয়ে দিয়ে অন্যটা দিয়ে দিচ্ছেন। কাজে এ থেকে কিন্তু একটা ধাক্কা খাচ্ছি আমরা। নিঃসন্দেহে এই কয়েকটা জিনিস যদি ঠিক হয়ে যায়, আমার মনে হয় এই সেক্টরের লোকজন খুশি হবে এবং আরো লোকজন এই সেক্টরে আসবে, এবং যে প্রোটিনের চাহিদা দিন দিন বাড়ছে সেটার যোগান দেওয়া আমাদের খুব সহজ হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা ডিম এবং মাংস সস্তা খাওয়াতে চাই। আপনি 4 বছর আগে, আমরা কিন্তু কদিন আগেও দেখেছি যে খামারিরা আন্দোলন করছে রাস্তায় যে ডিমের দাম কেন কম, এটার কারণ কি? ডিমের কারণ সবসময় আমরা বেঁচে আসছি 10 টাকা। আমাদের দেশে ভলিউমটা বেড়েছে, প্রোডাকশন করার, আমাদের দেশের নো হাউটা বেড়েছে, আমাদের এই যে খাদ্যর দামটা যে একটু বেড়ে গেছে, এতে করে তার গত 6 মাস 1 বছর যাবত যে আমরা দিচ্ছি তার প্রোডাকশন কস্টটা বেড়ে গেছে, কিন্তু বিক্রয় কস্টটা বাড়ে নাই। আচ্ছা, বিক্রয় কস্ট এখন আমরা 6.5 টাকা 6 টাকায় ডিম বিক্রি করি, কিন্তু আপনার 1 টাকা কষ্ট বাড়িয়ে দিলাম আমরা সয়াবিন এবং ভুট্টার কারণে, ওইটা কমিয়ে দিলে খামারের এটা লাভ হবে। ধন্যবাদ ডক্টর দেবরাত। আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আমরা যেহেতু এই সেক্টর নিয়ে বসছি, ভবিষ্যতের খাদ্য নিরাপত্তার জন্য একটি বড় ভূমিকা রাখতে পারে সেখানে, এক্ষেত্রে বাংলাদেশের গবেষণার কি অবস্থা? সরকারি পর্যায়ে বা বেসরকারি খাত যেটা করছেন তারা আসলে মূলত বিদেশ থেকে টেকনোলজি ট্রান্সফার করছেন, কিন্তু দেশে বা কোনো গবেষণার যথেষ্ট দেখছেন কিনা আপনার কি মনে হয়? না, পোলট্রি খাতটা কিন্তু যে আমি আগেও বলছিলাম যে এটার আরেকটা বৈশিষ্ট্য হলো এটা খুব ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড, মানে একটা ইন্টারন্যাশনাল ইন্টিগ্রেশন কিন্তু এটার সাথে আছে। রাইট।
সেই ক্ষেত্রে কত কত টেকনোলজি আমরা বাইরে থেকে আনতে পারবো এবং এটা আমরা ব্যবহার করব। কিন্তু দেশের কতগুলি প্রয়োজনীয় জিনিস যেগুলি বাইরে থেকে আনা কখনো সম্ভব না, রোগ সুখ হচ্ছে, মনে করেন এগুলি দে আর ক্রিয়েটেড ইন দ্য ল্যান্ড, এগুলি বাইরে থেকে আনা যাবে না, দেশের এটা সলভ করতে হবে। সলভ করার একটা সবচেয়ে প্রধান হলো ভ্যাকসিন। আমাদের দেশে যে সমস্ত রোগ বালাই আছে তার জন্য তার এগেনস্টে আমাদের অনেকগুলি প্রোটেক্টিভ ভালো ভ্যাকসিন দেশেও হয়, বাইরে থেকেও আনতে হয়, কত কত দেশে হয়, কত থেকে বাইরে হয়। এটা একটা। এই ক্ষেত্রে যেমন গবেষণা হলো দরকার, এটা যে এই যে রোগ বালাই হচ্ছে এটা কিভাবে কমানো যায়। শুধুমাত্র ভ্যাকসিন দেওয়া কিন্তু সেটা হবে না। আমরা বলি যে বায়োসিকিউরিটি ইমপ্রুভ করতে হবে, এবং ইমপ্রুভ করার জন্য কতগুলি ক্রিটিক্যাল পয়েন্ট আছে যেখানে আপনাকে প্রশিক্ষণ দিতে হবে, নলেজ দিতে হবে, খামারিদের হাতে এটা দিতে হবে, এবং এইগুলি কিন্তু অনেকটা গবেষণা কেন্দ্রিক অবজারভেশন তাকে আনতে হবে। যার ফলে এটা যদি সঠিকভাবে এই ধরনের গবেষণা তৈরি করা যায় যে রোগবালাই কিভাবে কমানো যায়, বায়োসিকিউরিটি বেস্ট মেজার কিভাবে আমাদের অবস্থায়, আপনি বাংলাদেশি এনভায়রনমেন্টে হোমগ্রোন সলিউশন বায়োসিকিউরিটি আর বাংলাদেশে বায়োসিকিউরিটি একটা হবে না। আমাদের যে খামারিদের যে স্ট্যাটাস সেটাও কিন্তু খুব ডিফারেন্ট। দে আর নট অল সফিস্টিকেটেড। ওনারা যেগুলি বড় খামারি তারা খুব এনভায়রনমেন্টালি কন্ট্রোল, সফিস্টিকেটেড তাদের ফার্মিং ব্যবস্থা, কিন্তু যারা ক্ষুদ্র খামারি তাদেরকে এমন কিছু টেকনোলজি আপনাকে দিতে হবে। এই ক্ষেত্রে যারা মশরুফ রহমান আপনারা কি করছেন, যেমন বড় যারা লার্জ স্কেলে আপনারা যেটা ফার্ম সেটা অ্যাবসলিউটলি আমরা বলছি ঠিক আছে, কিন্তু যখন আমরা খাদ্য নিরাপত্তার কথা বলছি কিন্তু খাদ্য সেফ ফুডের কথাটা চলে আসে। জি, অবশ্যই। আমাদের গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে আছে অন্য অসংখ্য খামারি, তাদের সাথে আপনাদের এক ধরনের একটা লিঙ্কেজ থাকা উচিত বোধহয়, বা সেইটা তাদেরকে একটা টেকনোলজি কিভাবে ট্রান্সফার করছেন সেই হেল্প। আমরা যেহেতু অ্যাসোসিয়েশন করি, আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন, আচ্ছা, এবং পোল্ট্রি শিল্প সমন্বয় কমিটি, এই দুইটা অ্যাসোসিয়েশনে আমরা এখন গ্রামে কাজ করি। আমরা প্রতি বছরই দুইটা অ্যাসোসিয়েশনই 3 মাস পর পর একটা করে সেমিনার করি, একটা করে প্রশিক্ষণ ডে করি। আমরা ওইখানে গিয়ে খামারিদের সাথে বসি এবং খামারিদের সারাদিনের যত প্রশ্ন থাকে সেই সব উত্তর আমরা দিই। একটা বড় প্রশ্ন থাকে যে খামারিরা কি খাবার খাওয়াচ্ছে মুরগিকে, সেই বিষয়ে একটা বড় প্রশ্ন থাকে। সেই বিষয়ে আমরা যথেষ্ট আলোচনা, আমরা যখন অল্পতে বলি যে আপনার এখানে যেই খামারটা আছে দেখা যায় পাশে আরেকটা খামার আছে, কুকুর আছে, বিড়াল আছে, হাঁস আছে, ঘোরাঘুরি করছে, আপনি এটা না করে আপনি ইনভেস্টমেন্ট দরকার নেই, আপনি নারকেল গাছের ডাল দিয়ে আপনি এটা আলাদা করে দিতে পারেন, একটা গেটওয়ে করেন। আপনি এখানে ভিতরের কাপড়টা বাইরের কাপড় নেবেন না এবং ভিতরের স্যান্ডেলটা বাইরে নেবেন না। এই দুই একটা এইরকম সিম্পল ভাবে ছোট খামারি যেই পর্যায়ে খামারি তাদেরকে যেভাবে কম পুঁজি খরচ করে বোঝানো দরকার সেভাবে আমরা বুঝিয়ে দিয়ে আসি। খামার যদি সে হাতে বানাতে চায়, এখনো কিন্তু অনেক খামারি হাতেই বানায়, কারণ আটার চাকরি বানায় নিয়ে এসে সে যদি করে কিভাবে করলে হাইজিন হবে সেটা আমরা বলি। ডক্টর দেবরাত, আপনি বলতে চাচ্ছিলেন, আপনি হাতে আছে 30 সেকেন্ড। আমাদের যে ব্যবস্থাপনার মধ্যে যেমন ধরেন কতগুলি বাড়তি জিনিস কৃষকরা না বুঝে অ্যান্টিবায়োটিক ইউজ করে, তারা এমন ইউজ করে যে গরু মানে মুরগির কোনো অসুখ হবে না, যত বেশি পারা যায় তত। কিন্তু এই অ্যান্টিবায়োটিক ইউজ করার কারণে, এক্সেসিভ ইউজ করার কারণে অনেক সময় রেজিস্ট্যান্স করে, এবং এই রেজিস্ট্যান্সে কিন্তু ফুড চেইনের মধ্যে ঢুকে যায়, এবং এটা কিন্তু মানুষের স্বাস্থ্যের উপর ভয়ঙ্কর ক্ষতি টানে আনতে পারে। এই যে মেজারগুলি আমাদের খামারি পর্যায়ে নিয়ে যেতে হবে, যাতে তারা একটা মানে কি বলা যায় আপনার খাদ্য, নিরাপদ খাদ্য, শুধু নিরাপত্তা না, নিরাপদ খাদ্য ব্যবস্থা। ধন্যবাদ ডক্টর নীতিশ দেবনাথ। জনাব মশিউর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে শেষ করতে হচ্ছে, তবে আমরা আশা করবো যে বাজেটে যে কনসার্ন আজকে আমরা আলোচনা করলাম সেটা নিশ্চয়ই অর্থমন্ত্রী শুনবেন এবং সত্যিকার অর্থে এই শিল্প আরো এগিয়ে যেতে সক্ষম হবে। ধন্যবাদ। এই ছিল আজকের মধ্যে খাদ্য নস্টির মধ্যে ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।